আসসালামু আলাইকুম, তোমাদের জন্য আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রোনাউনের উপর একটি বিশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে প্রোনাউন রিলেটেড অ্যাডমিশনে যে টপিকগুলো আসে, অ্যাডমিশন থেকে কীভাবে কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে হবে, আমরা সেগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। এবং তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। আচ্ছা, তোমরা যারা অ্যাডমিশন নিয়ে ঘাটাঘাটি করছো বা সেকেন্ড টাইমার রয়েছো, ফার্স্ট টাইমার যারাই রয়েছে না কেন, প্রোনাউনটা আমাদের অ্যাডমিশনটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রোনাউন থেকে কী ধরনের কোশ্চেন আসবে সে ধরনের কোশ্চেনগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি প্রথম কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করি, আই টট মাই সেলফ ফ্রেন্ডস দ্য ওয়ার্ড মাই সেলফ ইজ, অর্থাৎ প্রোনাউন থেকে যদি আমরা খুবই সহজ কোনো কোশ্চেন পাই, খুবই সহজ রিলেটেড কোনো কোশ্চেন পাই, তাহলে সেটা আসবে হচ্ছে প্রোনাউনের টাইপস থেকে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোনাউন আমরা পাই। বিভিন্ন ধরনের প্রোনাউন বলতে এখানে দেখো আমরা কয়েক প্রকার প্রোনাউন পাই। প্রথম প্রোনাউনটা যদি লক্ষ্য করি, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আমরা জানি আই, উই, ইউ, শি, হি, হার, হিজ, অর্থাৎ ব্যক্তি রিলেটেড যে প্রোনাউনগুলো আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সচরাচর সেলফ অথবা সেলফ যুক্ত থাকে, সেলফ অথবা সেলফ যুক্ত থাকে, মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ। ইনডিফিনিট প্রোনাউন ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনি, মেনি, সাম, নান। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, এইদার, নেইদার, এভরিওয়ান। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ওয়ান আনাদার। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, হোয়াট, হোয়েন। এবং সেই একগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা দেখবো আসলে প্রোনাউন এগুলো প্রত্যেকটা ওয়ার্ড কখনো কখনো আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি আমরা, আবার কখনো কখনো প্রোনাউন হিসেবেও ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যদি ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, এই জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য করি। এই জিনিসগুলো একই শব্দ, কখনো প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। তো আমরা আসলে কিভাবে বুঝবো? আমরা খুব প্রাথমিকভাবে যদি বোঝার চেষ্টা করি যে এই শব্দগুলোর পরে, অর্থাৎ এই প্রত্যেকটি শব্দগুলোর পরে যদি আমরা ভার্ব পাই, তার মানে এই শব্দগুলো হবে প্রোনাউন। আর এগুলার পরে যদি আমরা কোনো নাউন পাই, তাহলে এইগুলাই হয়ে যাবে আবার কি অ্যাডজেক্টিভ। লাইক ধরো আমরা তোমাকে দুটা বাক্য বলতে, লাইক ধরো বললাম যে দিস পেন ইজ মাইন। এটা একটা বাক্য। সেম বাক্যটা আমি এভাবে লিখতে পারি যে দিস ইজ মাই পেন। দেখো এখানেও দিস রয়েছে, আমার এখানেও দিস রয়েছে। একটা দিস এখানে আমার প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে, আর একটা দিস আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। তাহলে দেখো আমি কখন বুঝবো কোনটা প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ? যখন দেখবো এই যে ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিটিভ, ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে যখন দেখবো আমরা কোনো ভার্ব পাচ্ছি, এই ওয়ার্ডগুলোর পরে যখন আমরা কোনো ভার্ব পাবো তখন সেগুলো হবে কি একটা প্রোনাউন। আর এই ওয়ার্ডগুলোর পরে যখন আমরা নাউন পাবো তখন এই ওয়ার্ডগুলো হবে কি একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমাদের খুবই বেসিক একটা আলোচনা যে আসলে প্রোনাউন আমরা চিনবো কিভাবে, যেটা আসলে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে কিনা। তাহলে খুব সহজ কথায়, এগুলার পরে যদি আমরা ভার্ব পাই তাহলে এগুলো হবে প্রোনাউন, যদি এগুলোর পরে নাউন থাকে তাহলে এগুলো হবে কি আমার অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো, তাহলে আমরা এই কোশ্চেনে যদি অ্যান্সারটা করে যাই, গড মাই সেলফ। দেখো সেলফ যুক্ত থাকলে আমরা জানি কি, সেলফ যুক্ত থাকলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ড, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, অর্থাৎ WH ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝে বসবে, WH ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝে বসবে, পাশাপাশি দ্যাট যখন বাক্যের মাঝে বসবে, তখন এগুলো হবে আমার রিলেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা জানি আই, উই, হি, শি, দেম ইত্যাদি, আই, উই, হি, শি, দেম ইত্যাদি। দেন পসেসিভ প্রোনাউন আমরা জানি, পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, ইয়োর্স, হার্স ইত্যাদিগুলো হচ্ছে আমার পসেসিভ প্রোনাউন। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এবং তোমাদের প্রোনাউন থেকে যদি সবচেয়ে সহজ কোশ্চেন আসে তাহলে আসবে আমাদের টাইপস থেকে, অর্থাৎ প্রোনাউনের যে বিভিন্ন ধরন আছে সেই ধরন থেকে আমাদের কোশ্চেনটা আসবে। আচ্ছা, দেন আমরা পরবর্তী কোশ্চেনটাতে লক্ষ্য করি যে অল অফ আস, ফ্রেড, ফরেড, টম অ্যান্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। প্রোনাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে যে প্রোনাউনের বিভিন্ন ধাপ আছে। যে পার্সোনাল প্রোনাউনগুলো আমরা পড়লাম, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো, এই পার্সোনাল প্রোনাউনকে বিভিন্ন ভাগে ভাগ করি। লাইক ধর আমরা ছোটবেলা থেকে পড়ি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পড়ি না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আই। সেকেন্ড পারসন কোনগুলো? ইউ। থার্ড পারসন হচ্ছে হি, শি অথবা ইট প্লাস
পৃথিবীতে বাকি যা আছে সব কিছু, অর্থাৎ আমি তুমি বাদে আই উই, অর্থাৎ আমি এবং ইউ মানে তুমি, আমি তুমি বাদে পৃথিবীতে যারা আছে সবাই হচ্ছে আমার থার্ড পারসন। এই যে আই উই এগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম, আই উই হি সি এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, এগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখন তাদের অবজেক্টিভ ফর্মটা কি দেখো, আই এর অবজেক্টিভ ফর্ম মি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম আমরা জানি হার, দে এর অবজেক্টিভ ফর্ম দেম। আবার দেখো এগুলো যদি আমরা পসেসিভ ফর্ম চিন্তা করি, এদের যদি পসেসিভ অ্যাডজেক্টিভ চিন্তা করি, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে দেখবো মি এর হচ্ছে মাই, হিমের হচ্ছে হিজ, হারের হচ্ছে হার, দেমের হচ্ছে দেয়ার ইত্যাদি। এই পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বিভিন্ন ভাগে ভাগ করি। তো বাক্যের কোথাও সাবজেক্টিভ ফর্ম বসবে, বাক্যের কোথাও অবজেক্টিভ ফর্ম বসবে, বাক্যের কোথাও পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, এই রিলেটেড তোমাদের কিছু কোশ্চেন এসে থাকবে। সেজন্য আমাদের আগে প্রথমত ছকটা আসলে আগে মুখস্থ করতে হবে যে এই যে প্রোনাউনগুলোর প্রত্যেকটা কোন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোনটা, কোন প্রোনাউনের পসেসিভ ফর্ম কোনটা, কার পসেসিভ প্রোনাউন ফর্ম কোনটা, এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। তাহলে প্রথমত আমরা যদি একটু দেখি যে আসলে সাবজেক্টিভ ফর্মগুলো, অর্থাৎ এই ফর্মগুলো কোন কোন জায়গাতে বসে। আচ্ছা, সাবজেক্টিভ ফর্মগুলো বসে আমরা দুইটা জায়গাতে, একটা হচ্ছে মূল ভার্বের পূর্বে, দুইটা জায়গাতে বসে, একটা হচ্ছে কি মূল ভার্বের পূর্বে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ ফর্মগুলো বসবে। দ্বিতীয়ত হচ্ছে বি ভার্ব, বি ভার্বের ভিতর হচ্ছে আমরা কি জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? বি ভার্বের পরে দুইটা জায়গাতে আমরা সাবজেক্টিভ ফর্ম পাবো, একটা হচ্ছে মূল ভার্বের পূর্বে, অর্থাৎ মূল ভার্ব বলতে টেক থাকতে পারে, গিভ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, এই মূল ভার্বের পূর্বে। আর যদি বি ভার্ব থাকে তাহলে সে বি ভার্বের পরে আমার সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন এখানে লক্ষ্য করো, এখানে আমার বি ভার্ব, অর্থাৎ এখানে মূল ভার্ব হিসেবেই রয়েছে আমার বি ভার্ব, তাই না? তাহলে মূল ভার্বের পূর্বে দেখো, মূল ভার্বের পূর্বে আমার গ্যাপ রয়েছে, তার মানে এখানে আমার বসবে সাবজেক্টিভ ফর্ম। এখানে সাবজেক্টিভ ফর্ম রয়েছে শুধুমাত্র আই নম্বরটা, এই জন্য উত্তরটা হবে কি আই, অর্থাৎ অল অফ আস ফ্রেড, ফরিদ, টম এন্ড আই ওয়ার প্রেজেন্ট। মি হচ্ছে আমরা জানি অবজেক্টিভ ফর্ম, মাইন হচ্ছে আমরা জানি পসেসিভ প্রোনাউন, এগুলোরও আলাদা ব্যবহার আছে। দেয়ারটা হচ্ছে পসেসিভ, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ, আচ্ছা, এই ধরনের কোশ্চেন আমরা অনেক পেয়ে থাকবো। আচ্ছা, মুস্তাকিম ইসলাম, সালেহা খাতুন বলছো, গুড। দেন হি অলওয়েজ হেল্পস। দেখো এখন আমরা দেখবো আসলে অবজেক্টিভ ফর্মগুলো কোন কোন জায়গাতে বসে। দেখো সাবজেক্টিভ ফর্ম বসে দুইটা জায়গাতে, আর অবজেক্টিভ ফর্মগুলো বসবে কয়েকটা জায়গাতে। একটা হচ্ছে মূল ভার্বের পরে, দুই নাম্বারটা হচ্ছে প্রিপোজিশনের পরে, তিন নাম্বারটা হচ্ছে লেটের পরে। এই কয়েকটা অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসতেছে আমার দুইটা জায়গাতে, একটা হচ্ছে মূল ভার্বের পূর্বে আর বি ভার্বের পরে, আর অবজেক্টিভ ফর্ম বসতেছে আমার তিনটা জায়গায়, একটা হচ্ছে মূল ভার্বের পরে, প্রিপোজিশনের পরে, লেটের পরে। অর্থাৎ মূল ভার্ব, প্রিপোজিশন এবং লেটের পরে যদি আমার গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে আমি বসাবো অবজেক্টিভ ফর্ম। এখন লক্ষ্য করো, হি অলওয়েজ হেল্পসটা হচ্ছে কি আমার মূল ভার্ব, তাই না? হেল্পসটা হচ্ছে মূল ভার্ব এবং তারপরে আমাদের গ্যাপ আছে, তার মানে কি মূল ভার্বের পরে গ্যাপ থাকলে আমাদেরকে বসাইতে হবে কি অবজেক্টিভ ফর্ম। তাহলে এখন লক্ষ্য করি আমাদের অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় আছে, আমার আস আছে, মি আছে। তাহলে হি অলওয়েজ হেল্পস রহিম অ্যান্ড ড্যাশ বাই লেন্ডিং মানি। অর্থাৎ দেখো এখানে যদি যেহেতু আমার অবজেক্টিভ ফর্ম দুইটাই আছে, তাহলে আমাদের উত্তর কি হবে আলটিমেটলি ডি নাম্বারটা, যে বোথ বি অ্যান্ড সি। আচ্ছা, দেন দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি, হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট। আবার দেখো আমরা দেখেছি সাবজেক্টিভ ফর্ম দুইটা জায়গাতে বসে, একটা হচ্ছে মূল ভার্বের পরে, আবারও লিখছি একটা হচ্ছে মূল ভার্বের পূর্বে, আর একটা হচ্ছে বি ভার্বের পরে, তাই না? বি ভার্ব হিসেবে আমরা এম ইজ আর জানি, বি ভার্বের পরে। আর অবজেক্টিভ ফর্ম যেটা, সেই অবজেক্টিভ ফর্মটা বসে আমার তিনটা জায়গার পরে, একটা হচ্ছে মূল ভার্বের পরে, মূল ভার্ব প্রিপোজিশন এবং লেট এর পরে বসবে আমার অবজেক্টিভ ফর্ম। এখন এখানে লক্ষ্য করো, হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট। দেখো এখানে হচ্ছে কি আমার
ভার্ব, এটা হচ্ছে কি আমার ভার্ব। তাহলে মূল ভার্বের পরে যেহেতু চেয়েছে আমার কোন ফর্মটা বসবে, তার মানে কি মূল ভার্বের পরে, মূল ভার্বের পরে আমার বসবে কি অবজেক্টিভ ফর্ম। এখন অপশনে দেখো হিজ, হিজ আমরা জানি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, হিম একটি অবজেক্টিভ ফর্ম, হার একটি অবজেক্টিভ ফর্ম, হি একটি সাবজেক্টিভ ফর্ম। তাহলে হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট, যেহেতু হি, হি এর অবজেক্টিভ ফর্ম আমরা কি জানি হিম, এই জন্য উত্তরটা হবে বি। এখানে হার কেন হইলো না, কারণ হার হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম, এখানে আমার সাবজেক্টটা রয়েছে কি হি। আশা করি বুঝতে পারছো, এখানে হার হইলো না কারণ আমার বাক্যের সাবজেক্ট রয়েছে হি, বাট হার হচ্ছে রিপ্রেজেন্ট করে শিকে, এজন্য আমরা এখানে হার উত্তরটা নিতে পারছি না। হিম, গুড। বাতেন ভাই, আজগুর আলী মারুফ, সালেহা খাতুন, গুড। এটা উত্তরটা হবে আমার হিম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা একটু লক্ষ্য করি। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। আচ্ছা, এইটার উত্তর কি হইতে পারে? দেখো, আমরা সাবজেক্ট আর অবজেক্ট এই দুটা জিনিস জাস্ট মাথায় রাখো। সাবজেক্টিভ ফর্মটা বসবে আমার দুইটা জায়গাতে, একটা হচ্ছে আমার মূল ভার্বের পরে, মূল সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে মূল ভার্বের আগে এবং বি ভার্বের পরে, আর অবজেক্টিভ ফর্মটা আমরা কি লক্ষ্য করেছি মূল ভার্ব, প্রিপোজিশন আর লেটের পরে। মানে জাস্ট এই পাঁচটা কথা যদি, মানে এই তিনটা লাইন যদি মনে রাখতে পারো, তাহলে সাবজেক্টিভ অবজেক্টিভের যে প্যারাটা আমরা অ্যাডমিশনে খাই, অনেক সময় এই প্যারাটা আমাদের খাইতে হবে না। তাহলে দেখো, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর, এখানে কি আমার মূল ভার্বের আগে চেয়েছে না পরে চেয়েছে? দেখো, হ্যাডটা হচ্ছে কি আমার মূল ভার্ব, তাহলে মূল ভার্বের পূর্বে আমার কোন ফর্ম বসে? মূল ভার্বের পূর্বে আমরা জানি আমার সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন লক্ষ্য করো সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় আছে। দেখো, মি হচ্ছে আমরা জানি কি অবজেক্টিভ ফর্ম, মাইসেলফ আমরা জানি কি রিফ্লেক্সিভ ফর্ম, আস আমরা জানি কি এটা অবজেক্টিভ ফর্ম। এখানে সাবজেক্টিভ ফর্ম রয়েছে হচ্ছে কি আই নম্বরটা, এই যে তার জন্য আমার উত্তরটা হবে কি সি, জয় অ্যান্ড আই। 5-এর সি। তাসনিয়া, তাবাসসুম, নওশিন, গুড। বাতেন ভাইও বলছো সি, গুড। তাহলে 5 নম্বরটা উত্তর হচ্ছে আমার সি। তার মানে এই জাস্ট দুইটা লাইন যদি মনে রাখতে পারো যে সাবজেক্ট বসে কোন কোন জায়গাতে আর অবজেক্ট বসে কোন কোন জায়গাতে, জাস্ট দুইটা লাইন যদি মনে রাখতে পারো, এই সাবজেক্ট আর অবজেক্টের পেয়ে তোমাদের আর মানে এই জিনিসটা আর কখনো ভুল হবে না। আচ্ছা, পরবর্তীতে আবার লক্ষ্য করো যে অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চিয়ান বাইবেল, হোয়েন দ্য ডিসিপলস saw Jesus after he had risen from the dead, they said dash। দেখো, এত বড় একটা সেন্টেন্স, আমরা আসলে এই পুরো সেন্টেন্সের দিকে তাকাবোই না। এই প্রশ্নটা যদি আমি এমসিকিউটা জাস্ট দেখি, অর্থাৎ আমরা অপশন 4টা যদি দেখি, তাহলে কিন্তু আমার উত্তর বের হয়ে যাচ্ছে। কিভাবে? খুব সহজভাবে মনে রাখো। দেখো, আমি বলেছিলাম যে প্রথম জিনিসটাতে যে বি ভার্বের পরে আমরা কোন ফর্ম বসাই? বি ভার্বের পরে আমরা জানি সাবজেক্টিভ ফর্ম বসে। বি ভার্ব কোনগুলা? বি ভার্ব বলতে আমরা বুঝি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার, অর্থাৎ এগুলার পরে আমার সাবজেক্টিভ ফর্ম বসবে। এখানে দেখো, প্রত্যেকটা অপশনে আমার কি আছে? একটা করে বি ভার্ব আছে, ইজ আছে। তার মানে ইজের পরে আমার যদি কোনো প্রোনাউন বসাইতে হয়, তাহলে সেই প্রোনাউনে কোন ফর্ম লাগবে? আমার সাবজেক্টিভ ফর্ম লাগবে। এখানে হিমটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, হিজ হচ্ছে আমরা কি জানি হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, হিমসেলফটা আমরা কি জানি এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। একমাত্র সাবজেক্টিভ ফর্ম রয়েছে আমার বি নাম্বারটাতে, যে ইট ইজ হি। তার মানে কি এটা উত্তরটা হচ্ছে বি, ইট ইজ হি। আচ্ছা, সালে এখন উত্তর দিয়েছো আজগর আলী মারুফ, গুড, বি নাম্বারটা। আচ্ছা, দেন 7 নম্বরটাতে আমরা লক্ষ্য করি সেম প্যাটার্নে, জাস্ট বি ভার্বের পরে আমরা লক্ষ্য করব যে বি ভার্বের পরে আমার সাবজেক্টিভ ফর্ম আছে কিনা। অর্থাৎ এত বড় অপশন দেখে বা এত বড় সেন্টেন্স দেখে আমার আসলে ঘাবড়ানোর কিছু নাই। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা যদি নিজের মধ্যে আয়ত্তে আনতে পারো, তাহলে এই কোশ্চেন অ্যান্সারগুলো করা খুব সহজ হবে। দেখো, এখানে প্রত্যেকটা অপশনে আমার কি আছে? ওয়্যার আছে, তাই না? এখন আমরা জানি কি ওয়্যার একটা বি ভার্ব, আর বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। হিম হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, হার হচ্ছে আমার কি হার অবজেক্টও বসে আবার পসেসিভ অ্যাডজেক্টিভও বসে, আর হিজ হচ্ছে আমার কি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর হিটা হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমার উত্তরটা কি হবে 7 নম্বরে? ইফ ইউ আর হি, হোয়াট উড ইউ ডু? 7-এর ডি, উম্মে ফারওয়া তাহিরা, হোয়াট উড ইউ ডু? সালেহা খাতুন, গুড, 7-এর ডি। তার মানে খুবই সহজ জিনিস, ঠিক আছে? উত্তরটা হচ্ছে আমার 7 নম্বরের ডি। দেন 8 নাম্বারটা একটু পড়ার চেষ্টা করবো। দেখো, মাই ব্রাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং
ইন দ্য ইউএসএ, মাই ব্রাদার অ্যাপ্রুভস অফ ড্যাশ স্টাডিং দ্য ইউএসএ। দেখো আমরা একটু আগে একটা বিষয় শিখেছিলাম যে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। মানে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? তুমি যখন দেখবা একটা সেন্টেন্সে প্রিপোজিশন দেয়া আছে, প্লাস একটা গ্যাপ রয়েছে এখানে, তো সচরাচর অবজেক্টিভ ফর্ম বসার কথা, বাট গ্যাপের পরে আমি যদি কোনো জিরান্ড পাই অথবা গ্যাপের পরে আমি যদি কোনো নাউন পাই, তাহলে এই গ্যাপটাতে আমার বসবে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ মাই বসতে পারে, হিজ বসতে পারে, হার বসতে পারে, দেয়ার বসতে পারে, যা অনেক কিছু বসতে পারে। অর্থাৎ প্রিপোজিশনের পরে সচরাচর অবজেক্টিভ ফর্ম বসবে, বাট আমি যখন দেখবো যে একটা প্রিপোজিশনের পরে একটা গ্যাপ দিয়ে আমার আইএনজি যুক্ত জিরান্ড রয়েছে, জিরান্ড রয়েছে অথবা যে কোনো নাউন রয়েছে, তাহলে সেই নাউনগুলোর পূর্বে আমি বসাবো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে আমার পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং আরও আছে যে আওয়ার রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে? মি আমরা জানি অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম, নান তো আগে হবে না, মাই হচ্ছে আমার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। তার জন্য এটা উত্তরটা হবে কি আমার 8-এর সি। দেখো অনেকেই যে একটা রুলস পরে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, জাস্ট এটুকু যদি কেউ পড়ে, পরবর্তী রুলসটা না পড়ে, তাহলে কিন্তু সে এই উত্তরটা ভুল করবে, ঠিক আছে? তার মানে প্রিপোজিশন রিলেটেড রুলস কিন্তু আমার আলটিমেটলি দুইটা। একটা প্রিপোজিশনের পর শুধু গ্যাপ থাকলে অবজেক্ট বসাবো, আর গ্যাপের পরে যদি কোনো জেরান বা নাউন থাকে সেখানে আমরা বসাবো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মগুলা। আচ্ছা, আসগর আলী মারুফ, সালেহা খাতুন গুড, মুবাশশিরা মিম, তাওসিয়া তাফিম, তাসনিয়া। আচ্ছা, দেন দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রোনাউন যে পড়ি আমরা, মানে আমি তুমি সে, বাংলা অনেক সময় বলি যে আমি তুমি সে কাল ঢাকায় যাবো, এরকম একটা বাক্য আমরা বলি অনেক সময়। তো প্রোনাউন করার ক্ষেত্রে অর্থাৎ পার্সোনাল প্রোনাউন যখন একটা সেন্টেন্সে একাধিক ব্যবহার হবে, তখন আসলে সেটা একটা সিকোয়েন্স মেনটেন করে। দেখো এই প্রত্যেকটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইউ, হি, আই বা আই, হি, প্রত্যেকটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউনের যখন ডেফিনিশন তোমরা দেখবা পাবা পার্সোনাল প্রোনাউন, এর চারটা তো আমরা প্রথমেই দেখেছি। তো পার্সোনাল প্রোনাউন যখন একাধিক বসবে তখন এটা একটা সিকোয়েন্স মেনটেন করে। সেটা কি করে? একটা সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্সটা হচ্ছে 2, 3, 1, অর্থাৎ প্রথমে বসবে সেকেন্ড পারসন, পরে বসবে থার্ড পারসন, তারপরে বসবে আমার ফার্স্ট পারসন। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন যখন একাধিক বসবে তখন এই সিকোয়েন্স। আরেকটা সিকোয়েন্স মেনটেন করে, সেটা হচ্ছে যদি দোষ স্বীকার করা অর্থে বোঝায়। দোষ স্বীকার করা মানে তুমি একটা অকাম করার পরে, ধরো যে 3-4 জন বন্ধু মিলে একটা অকাম করতে গেছো, বুঝছো? ধরা খাওয়ার পরে দোষ স্বীকার করছো, তখন তুমি কি বলবা? যে আমি, সে আর সে মিলে দোষ এই কাজ করছে। এইগুলারও একটা সিকোয়েন্স থাকে দোষ স্বীকার করার ক্ষেত্রে। 1, 2, 3, প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে বসবে থার্ড পারসন। আমরা একটু লক্ষ্য করি এখানে আসলে দোষ স্বীকার করা বোঝাচ্ছে নাকি আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা বোঝাচ্ছে, আমরা একটু সেটা লক্ষ্য করি। স্বাভাবিক মানে ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে আমরা প্রেজেন্ট ছিলাম, তার মানে একটা স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্যে আমরা দেখতে পারছি কি ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এইটা হচ্ছে কি ফার্স্ট পারসন। আবার বি নাম্বারটাতে দেখো ইউ, হি অ্যান্ড আই সেম, অর্থাৎ 231-এর যে নিয়মটা এটা কিন্তু আমার এ নাম্বারটাতে আর বি নাম্বারটাতে হয়েছে। এখন পরবর্তীতে দেখো আমি কোনটা নিব উত্তর। এখানে যেহেতু আমার সাবজেক্ট রয়েছে 3টা, অর্থাৎ একের অধিক। আমরা জানি সাবজেক্ট যদি একের অধিক বোঝায় তাহলে সেই সাবজেক্টটা কি হয়, অর্থাৎ সেই ভার্বটা কি হয়, প্লুরাল হয়। সেজন্য আমাদের উত্তরটা হবে ওয়্যার, অর্থাৎ এই নাম্বারটা হবে আমাদের উত্তর। তাহলে খুব সহজে বিষয়টা বোঝার চেষ্টা করো যে পার্সোনাল প্রোনাউন যখন স্বাভাবিকভাবে একাধিক বসবে তখন তার সিকোয়েন্স হবে 2, 3, 1, প্রথমে সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন, দেন ফার্স্ট পারসন। আর যদি দোষ স্বীকার করা বা অপরাধ স্বীকার করা অর্থে বোঝায় তাহলে 1, 2, 3 বসবে, ঠিক আছে? আর এখানে যেহেতু আমাদের একাধিক রয়েছে, একাধিক থাকা মানে কি ভার্বটা আমার প্লুরাল বসবে সবসময়। একাধিক সাবজেক্ট থাকা মানেই ভার্বটা আমার সবসময় প্লুরাল বসবে। আচ্ছা, অ্যান্সার এ। গুড, আসগর আলী মারুফ, দোষ নয় দোষ, মনে রাখতে পারো খুব। আচ্ছা, মুবাশশিরা মিম বলছো নয় রে, গুড। দেন 10 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেম কোশ্চেন, এটা উত্তর কি হইতে পারে তোমরা বলো তো? সেম কোশ্চেন, সেম প্যাটার্ন,
সেম রুলস। এটার উত্তর কি হবে 10 নম্বরে? দেখো আমরা জানি কি এর আগে পড়েছি 231, তাই না? দোষ স্বীকার করা অর্থে, সরি দোষ নয় এই অর্থে, যেহেতু আমাদের আজগর আলী মারুফ ভাই লিখেছেন, দোষ নয়, খুব সহজেই মনে রাখতে পারে। আরেকটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে কি দোষ থাকা অর্থে, ঠিক আছে? এখন দেখবো উইল স্টে টুগেদার, এখানে আসলে কোনো দোষ স্বীকার করা বা কোনো কিছু এমন সেন্টেন্স দ্বারা আমরা এমন কিছু বুঝতেছি না যেটা দ্বারা দোষ স্বীকার করা বুঝাবে। তাহলে আলটিমেটলি আমাদের একটু দেখতে হবে ইউটা কি। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। রহিম কি আমরা জানি আমি তুমি বাদে পৃথিবীতে যে থাকবে সেই থার্ড পারসন, মানে রহিমটাও কি থার্ড পারসন। আর আইটা কি? আইটা হচ্ছে আমার ফার্স্ট পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে কি 231 এই নিয়মটা এখানে মিলছে? অবশ্যই মিলেছে। দেখো 2 3 1 মিলেছে। এখানে দেখো প্রথমে রয়েছে আই মানে ফার্স্ট রয়েছে, দেন থার্ড রয়েছে, দেন 2 রয়েছে, এটাও কাটা। এখানে দেখো প্রথমে ফার্স্ট রয়েছে, পরে সেকেন্ড, পরে থার্ড রয়েছে, এটাও কাটা। এখানে প্রথমে থার্ড রয়েছে, পরে সেকেন্ড রয়েছে, পরে 1 রয়েছে, এটাও কাটা। তাহলে আমার উত্তরটা হচ্ছে 10 নম্বরের এ নাম্বারটা। আচ্ছা 10-এর এ বলছো, গুড। ফারওয়া তাহিরা, আজগর আলী, মুবাশিরা মারিয়া, তাসনিয়া তাবাসসুম, নওশিন, তাওসিয়া, বাতেন ভাই, নাফিসা তাবাসসুম, 10-এর এ, গুড। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে 10 নম্বরের এ নাম্বারটা। দেন আমরা একটু লক্ষ্য করব, মানে এটা গেল আমাদের পার্সোনাল প্রোনাউনের যে ব্যবহারটা। এবার আমরা দেখবো যে রিলেটিভ প্রোনাউন পড়েছি আমরা, তাই না? যে রিলেটিভ প্রোনাউনের যে আমরা যখন প্রোনাউনের টাইপসগুলো পড়লাম তখন রিলেটিভ প্রোনাউন নামে একটা পার্ট পড়লাম। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে খুব সহজভাবে মনে রাখো, আমরা যে WH ওয়ার্ডগুলো পড়ি, হু, হুইচ, হোয়াট, ঠিক আছে? এগুলা যখন WH ওয়ার্ড যখন বাক্যের মাঝে বসবে খুব সহজভাবে, মানে এত পেঁচায় আমার মনে রাখার দরকার নেই। যখন দেখবো WH ওয়ার্ডটা বাক্যের মাঝে বসতেছে তখন সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে বিবেচনা করব। পাশাপাশি দ্যাট বসতে পারে, ঠিক আছে? দ্যাট বসতে পারে। এই রিলেটিভ প্রোনাউনগুলা আসলে ব্যক্তিকেন্দ্রিক দুইটা আসছে। ব্যক্তিকেন্দ্রিক কোনটা? হু আর হুম। আর বস্তুর ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে হুইচ আর হচ্ছে দ্যাট। এখানে প্রশ্নটা লক্ষ্য করো, নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। এখানে সাবজেক্টটা আমার কি? একটা ব্যক্তি, তাই না? তো ব্যক্তির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হু আর একটা হুম। এখন আমরা কোনটা ব্যবহার করব? হু ব্যবহার করবো না হুম ব্যবহার করব? এটা নিয়ে আমাদের মাঝে মানে একটা দুশ্চিন্তা কাজ করে, কনফিউশন কাজ করে। দুইটা লাইনে জাস্ট মনে রাখবা যে যখন তুমি কোনো গ্যাপের পরে, ঠিক আছে, কোনো শূন্যস্থানের পরে যদি তুমি ভার্ব পাও তাহলে সেই শূন্যস্থানে হু বসবে। গ্যাপের পরে শূন্যস্থানে যদি কোনো সাবজেক্ট পাও তাহলে সেখানে হুম বসবে। খুবই সহজ কথায়, গ্যাপের পরে যদি কোনো শূন্যস্থানে তুমি ভার্ব পাও সেখানে হু বসবে। গ্যাপের পরে কোনো শূন্যস্থান অর্থাৎ গ্যাপের পরে যদি তুমি সাবজেক্ট পাও সেখানে কি বসবে? হুম বসবে। আরেকটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে গ্যাপের পরে ধরো একটা সাবজেক্ট আসছে প্লাস দুইটা ফাইনাইট ভার্ব, তখন আবার এখানে হু বসবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমার তিনটা কথা জাস্ট মাথায় মনে রাখতে হবে, যে গ্যাপের পরে সরাসরি ভার্ব আসলে হু বসাবো, গ্যাপের পরে শুধু সাবজেক্ট আসলে হুম বসাবো, আর যদি দেখি গ্যাপের পর সাবজেক্ট আসছে এবং এরপরে দুইটা ফাইনাইট ভার্ব আছে তখন আমি আবার হু বসাবো। তো এই তিনটা নিয়ম। তাহলে এখন লক্ষ্য করো যে এখানে আমার গ্যাপের পরে কি রয়েছে, দেখো গ্যাপের পরে একটা ভার্ব রয়েছে, এই যে গ্যাপের পরে একটা ভার্ব রয়েছে, তাহলে সেই গ্যাপে আমি কি বসাবো? হু বসাবো। এখানে হু হচ্ছে কোথায় আছে? উত্তর বি নাম্বারটা। হু আর হুমের যে পার্থক্যটা, হু আর হুম হচ্ছে বেসিক্যালি দুইটা পার্থক্য। একটা হচ্ছে হু হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম, বুঝছো? আমরা যে একটু আগে পড়লাম না সাবজেক্টিভ অবজেক্ট, হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, বুঝছো? হু হচ্ছে সাবজেক্টিভ আর হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ যখন এটা কোনো একটা বাক্য, কোনো একটা ভার্বের যখন সাবজেক্ট প্রয়োজন হবে তখন আমরা সেখানে হু বসাই, আর কোনো একটা ভার্বের যখন অবজেক্ট প্রয়োজন হবে তখন সেখানে আমরা হুম বসাই। মানে এটা তুমি বিভিন্নভাবে মনে রাখতে পারো, বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। যদি তুমি গ্যাপের পরে ভার্ব দেখো হু বসাবা, গ্যাপের পরে সাবজেক্ট দেখলে হুম বসাবা, আর যদি সাবজেক্টের পর দুইটা ফাইনাইট ভার্ব পাও সেক্ষেত্রে হু বসাবা, বুঝছো? আচ্ছা, হু, যে, হুম, যাকে যেভাবে মনে রাখতে পারো অর্থ অনুযায়ী, বাট অর্থ দিয়ে অনেক সময় মিলাইতে পারবা না। আচ্ছা 12 নম্বর কোশ্চেনটা দেখি এবার, এটা তোমরা করবা। দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর
ড্যাশ আই মেট হিম ইন দ্য বাস। দেখো এখানে আমরা জানি কি হুইজ তো বসবে না, তাই না? হুইজ এখানে বসবে না, হুজও বসবে না। ব্যক্তির ক্ষেত্রে আমরা মোটামুটি দুইটা জিনিস বসাবো, একটা হচ্ছে হু আর একটা হুম। তো হু আর হচ্ছে কি হুম, এখানে আমাদের কি বসবে তাহলে গ্যাপের পরে, যদি আমাদের কি রয়েছে এখানে দেখো গ্যাপের পরে সাবজেক্ট রয়েছে এবং কোনো দুইটা ফাইনাইট ভার্ব কিন্তু নাই, ফাইনাইট ভার্ব একটাই আছে মেট। তাহলে গ্যাপের পরে আমার একটাই সাবজেক্ট রয়েছে, তাহলে গ্যাপের পরে সাবজেক্ট থাকলে সেই গ্যাপে আমরা কি বসাই? দেখো তো এখানে কি পড়েছি, গ্যাপের পরে সাবজেক্ট, তাহলে সেই গ্যাপে আমরা কি বসাবো? হুম বসাবো। দেখো এখানেও গ্যাপের পরে সাবজেক্ট, তাহলে এই গ্যাপে আমরা কি বসাবো? হুম বসাবো। তাহলে এটা উত্তরটা হবে কি বি নাম্বারটা। আচ্ছা 12 নম্বরটার উত্তর হবে বি নাম্বারটা, গুড। দেন 13 নাম্বারটা আমরা দেখার চেষ্টা করি যে এভরিওয়ান নিউ দ্য পয়েন্ট। সেম কোশ্চেন, আমরা গ্যাপের পরে দেখছি কি আছে, একটা দ্য স্টুডেন্টস, অর্থাৎ সাবজেক্ট আছে, তাই না? গ্যাপের পরে সাবজেক্ট আছে, তাহলে সেই সাবজেক্টের পূর্বে আমরা কি বসাবো? হুম বসাবো। তাহলে এটার উত্তরটাও কি হবে আমার 13 নম্বর উত্তরটা হচ্ছে আমার সি, যে এভরিওয়ান নিউ দ্য পয়েট হুম দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড টু স্পিক এট দ্য লাইব্রেরি ক্লাব। তাহলে কি বুঝলাম আমরা? গ্যাপের পরে দুইটা জিনিস বসতে পারে, ভার্ব বসলে গ্যাপে হু বসাবো, গ্যাপের পরে সাবজেক্ট বসলে সেই গ্যাপে আমরা কি হুম বসাবো। আচ্ছা তাউসিয়া তাফিম, তুমি আরেকটা নিয়ম বলছো সাবজেক্ট ভার্ব ইকুয়াল থাকলে। অনেক সময় দেখা যায় কি পোলাপান সাবজেক্টই খুঁজে পায় না, ভার্বই খুঁজতে পারে না, বুঝছো? সেজন্য একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, সেজন্য আমরা এইভাবে খুবই শর্টকাটে মনে রাখতে পারি। আচ্ছা মুবাশিরা বলছো 13 সি। দেন 14 নম্বরটা চুজ দ্য কারেক্ট অপশন। দেখো আমরা একটা জিনিস মাথায় রাখবা যে রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে যে সাবজেক্টটা থাকে বা যে অবজেক্টটা থাকে, রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে যে সাবজেক্ট বা যে নাউনটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, সেটাকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট। কারণ এই যে রিলেটিভ প্রোনাউনগুলো বসে সে অবশ্যই একটা সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তে বসে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনগুলো একটা সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তে বসে, তো সচরাচর যার পরিবর্তে বসবে সেটাকে বলা হয় আসলে অ্যান্টিসিডেন্ট। তো এই যে রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের সাথে বসে। আমি যদি প্রথম সেন্টেন্সটাতে লক্ষ্য করে দেখো, দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ, এখানে হুটা হচ্ছে বাক্যের মাঝে বসে, যেহেতু WH, তার মানে এটা একটা রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কি বসবে? তার পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। অ্যান্টিসিডেন্ট বলতে তার পূর্বে একটা কি, মানে সে যার জন্য বসছে তার নাউনটা থাকতে হবে। দেখো হু কি টলকে রিপ্রেজেন্ট করে? করে না। হুটা কার জন্য বসছে? দ্য ম্যানের জন্য বসছে, তাই না? তারপরে আমার এমন একটা সেন্টেন্স লাগবে যেখানে দ্য ম্যান আর হু পাশাপাশি বসছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন সবসময় কি বসবে? পাশাপাশি বসবে। দেখো এখানে দেখো দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াজ টল, এটাও হচ্ছে না, অনেক দূরে বসছে। দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ইজ টল, এটাও হচ্ছে না, অনেক দূরে বসছে। এখানে দেখো একসাথে বসেছে, হু একটা রিলেটিভ প্রোনাউন আর এটা হচ্ছে কি একটা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসেছে, তো এটার উত্তরটা হবে কি আমার ডি নাম্বারটা। 14 এর উত্তর হবে ডি। গুড, পাশাপাশি বসবে। তাওসিয়া তাফিম উম্মে ফারা তাহিরা আজওয়াদ আনসারি উত্তর দিচ্ছ, গুড। আচ্ছা তার মানে কি এই যে রিলেটিভ প্রোনাউনগুলো আর অ্যান্টিসিডেন্টগুলো কি করবে? আমাদের পাশাপাশি বসবে। যখন দেখবো তারা দূরে চলে গেছে, একে অপরকে ছেড়ে চলে গেছে, তার মানে সেটা কি ইনকারেক্ট, বুঝছো? আচ্ছা দেন 15 নম্বর কোশ্চেনটা দেখার চেষ্টা করি। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। সেম আরেকটা বিষয় দেখো, হুটা কি আমরা জানি বাক্যের মাঝে WH ওয়ার্ড বসলে সেটা রিলেটিভ প্রোনাউন, তাই না? সেটা কি হয়? রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে বসে সেটার নাম কি আমরা জানি? অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে অ্যান্টিসিডেন্টটা আমরা বসাইলাম, এই হু এর পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে নাকি প্লুরাল ফর্ম বসবে সেটা ডিপেন্ড করে তার অ্যান্টিসিডেন্টের উপরে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে, আবার ভালোভাবে খেয়াল করো, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে না প্লুরাল ফর্ম বসবে না কোন ফর্ম বসবে সেটা ডিপেন্ড করে তার অ্যান্টিসিডেন্টের উপরে। অর্থাৎ অ্যান্টিসিডেন্টটা যদি আমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্টটা যদি আমার প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এখন দেখো
ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। ইউ যে ইউ কি একটি সিঙ্গুলার ফর্ম, তাই না? তাহলে দেখো ইউ এর সাথে কখনো কি বসে না, ওয়াজ বসে না। ইউ এর সাথে কখনো কি হয় না, হ্যাজও হয় না। তাহলে ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এখন আমি হ্যাভ দিব নাকি আর দিব? ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম নাকি আর টু ব্লেম? ইউ এর সাথে এখানে আমাদের অর্থ অনুযায়ী যাবে হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে? ইট ইজ ইউ হু আর টু ব্লেম, এটা উত্তরটা হবে হচ্ছে আমার ডি নাম্বারটা। মানে খুব সহজভাবে, পাশাপাশি এখানে যদি আমার হি থাকতো, ইট ইজ হি, এখানে যদি আমার হি থাকতো অপশনে, তখন আমি কি দিতাম, যে হি যেহেতু সিঙ্গুলার, তাহলে পরবর্তীতে আমার সিঙ্গুলার একটা ভার্ব বসতো, যে ওয়াজ বা হ্যাজ, মানে একটা সিঙ্গুলার ভার্ব বসতো সেক্ষেত্রে। অর্থাৎ সহজ কথায় আমার অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে পরবর্তী ভার্বটাও হবে কি আমার প্লুরাল। আচ্ছা, ইট ইজ ইউ হু আর টু ব্লেম। আবার অনেক সময় দেখবো অপশনে হ্যাভ টু ব্লেমও কারেক্ট হইতে পারে, বাট তোমরা এখানে আর দেওয়ার চেষ্টা করবে, এটা একটু মানে অর্থবোধক যাচ্ছে, বুঝছো? আচ্ছা, 16 নম্বরটা, আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। দেখো ইজ এইদার নেইদার, ইজ এইদার নেইদার, এইগুলাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ভিতর এই যে এইদারটা বসে একটা পজিটিভ অর্থে, এইদার বসে একটা পজিটিভ অর্থে, নেইদার বসে একটা নেগেটিভ অর্থে, বুঝছো? আচ্ছা, এবং ইচ নেইদার, এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু বোথের পরে এই যে বোথ, এই যে বোথ, বোথের পরে প্লুরাল হয়। এগুলো একটা বেসিক কনসেপ্ট, জাস্ট মনে রাখতে পারো। এখানে আসলে ইজ বসবে না, এইদার বসবে না, বোথ বসবে, এটা একটু দেখার চেষ্টা করি আমরা। আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। দেখো এখানে লক্ষ্য করো অ্যান্ডের ব্যবহার আর বাটের ব্যবহার, ঠিক আছে? অ্যান্ড আর বাটের ব্যবহার। দেখো অ্যান্ড আমরা বসাই কখন, যখন দুটো সমধর্মীয় বাক্যকে সংযুক্ত করে। আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, এটা একটা কি পজিটিভ সেন্টেন্স। আমি যদি অ্যান্ড বসছে তাহলে পরেও আমার একটা কি পজিটিভ বাক্য বসবে, অর্থাৎ পজিটিভ সেন্স বসবে। বাট এখানে যদি বাট বসতো তাহলে পরবর্তীতে আমাদের নেগেটিভ সেন্স বসতো। দেখো এখানে আমাদের দুটা প্রশ্ন, ওয়াজটা কি, আমার ওয়াজটা হচ্ছে আমার সিঙ্গুলার, তাহলে বোথের পরে তো কখনো সিঙ্গুলার বসে না, তার মানে বোথ আমার আগেই কাটা। আর দেখো নেইদারটা বসে নেগেটিভ অর্থে, কিন্তু এখানে অ্যান্ডের কারণে এটা হচ্ছে পজিটিভ হয়েছে, তার মানে এটাও কাটা। এটা আমার উত্তরটা হবে হচ্ছে বি নাম্বারটা, যে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড এইদার অফ দেম ওয়াজ ফ্রেশ। ঠিক আছে, যে ইজ মানে এই দ্বারা নেইদারের পরে আমার ভার্ব সিঙ্গুলার, এটা মিলছে। বোথ কেন হলো না, কারণ বোথের পরে ভার্বটা প্লুরাল বসে। আর এই দ্বারা নেইদারের ভিতর কেন এইদার বসলো, যদি এখানে বাট থাকতো তখন আমি নেইদার বসাইতে পারতাম। অর্থাৎ বাট হচ্ছে কি বিপরীত ধ্বনি বা নেগেটিভ বাক্যকে সংযুক্ত করতেছে, আর অ্যান্ডটা হচ্ছে আমার সমধ্বনি বাক্যকে সংযুক্ত করে। গুড, বাতেন ভাই বোথ হবে না, ওয়াজ আছে, কারণ বোথটা বসবে আমাদের সিঙ্গুলার অর্থে, আচ্ছা প্লুরাল অর্থে। 17 নম্বরটা দেখো, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইডস অফ দ্য রোড। এখানে দেখো দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অফ ড্যাশ সাইডস অফ দ্য রোড। এই যে এইদার বললাম আমরা, এইদার বা নেইদার অথবা বোথ, যেটাই বলো না কেন, এই তিনটা শব্দই আসলে রিপ্রেজেন্ট করে দুইকে। কাকে? টুকে, দুইকে রিপ্রেজেন্ট করে। এটা মানে দুইয়ের উভয়, এটা মানে দুইয়ের একটাও না, এটা মানে হচ্ছে কি দুইটাই, মানে এরকম একটা অর্থকে রিপ্রেজেন্ট করে। এইদার, নেইদার, বোথ এগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে টু, মানে দুইটাকে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এইদার নেইদারের পরে আমরা কি জানি, আচ্ছা এইদার নেইদারের পরে আমরা জানি যে এইদার নেইদারের পরে সিঙ্গুলার ফর্ম বসে, আর বোথের পরে আমরা জানি প্লুরাল ফর্ম বসে। ভার্ব হইতে পারে, হইতে পারে। আচ্ছা এখন দেখো অন ড্যাশ সাইডস, সাইডসটা কি প্লুরাল, তাই না? সাইডসটা হচ্ছে প্লুরাল। আর যেহেতু একটা রাস্তার সাইড কয়টা হয় আমরা জানি কি, দুইটা সাইড হয়, হয় ডান পাশে নইলে বাম পাশে। যেহেতু দুই অর্থে, দুই অর্থে কখনো এভরি হবে না, মেনিও হবে না। আচ্ছা দুই অর্থে আমাদের এইদার হইতে পারে আর হচ্ছে কি বোথ হইতে পারে। এখন কথা হচ্ছে এইদারের পরে বসে হচ্ছে সিঙ্গুলার, বোথের পরে বসে হচ্ছে কি প্লুরাল। তাহলে উত্তরটা আমাদের কি হবে, এ নিব নাকি বি নিব? বি, বোথ। গুড,
আচ্ছা বোথ। আচ্ছা তাহলে খুব সহজে মনে রাখো যে ইচ, এভরি, পাশাপাশি দেখো এভরি এর পরেও কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম বসে, ঠিক আছে? এভরি এর পরেও আমাদের সিঙ্গুলার ফর্ম বসে, অর্থাৎ ইচ, এইদার, নেইদার, এভরি এগুলোর পরে যদি সরাসরি নাউন আসে, এই নাউনটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, বোথের পরে সব প্লুরাল হবে, বুঝছো? আচ্ছা পরবর্তীতে 18 নম্বর কোশ্চেন, টু সিস্টার্স লাভ ড্যাশ মোস্ট টেন্ডারলি। আচ্ছা এখানে রয়েছে আমার ওয়ান আনাদার, ইচ আদার, এভরি টু আদার, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা ওয়ান আনাদার বা ইচ আদার এগুলোকে বলা হয় হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল, এগুলোকে বলা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউনের একটা ব্যবহার আছে, ব্যবহারটা হচ্ছে, আচ্ছা উম্মে, ফারাত, আহিরা বোধ বলছো, তারিকা ইজ ফাইন বোধ, গুড। আচ্ছা দেখো এই যে দুইজনের মধ্যে যদি বোঝায় তখন বসে হচ্ছে ইচ আদার, আর যদি দুইয়ের অধিক, দুইয়ের অধিক বুঝালে আমরা লিখবো হচ্ছে ওয়ান আনাদার, ঠিক আছে? ওয়ান আনাদার। তাহলে দেখো দ্য টু সিস্টার্স লাভ ড্যাশ, টু মানে দুইজন বোঝাচ্ছে, ঠিক আছে? দুইজন, তাহলে টু যেহেতু দুইজন, তাহলে দুইজন বুঝাইতে আমরা কি ইউজ করবো? ইচ আদার ইউজ করবো। এভরি টু আদার বলতে কোনো কিছু নাই, অল অফ দ্য অ্যাবভ তো হবে না, কারণ ওয়ান আনাদার বসে হচ্ছে দুইয়ের, দুই প্লাস মানে দুইয়ের অধিকের ক্ষেত্রে। এর উত্তরটা হবে 18 নম্বর বি। আচ্ছা গুড। দেন 19 নম্বরটাতে এইদার অফ দ্য ড্যাশ টু ব্লেম ফর দ্য ড্যামেজ। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুব ভালোভাবে মনে রাখো যে ওয়ান অফ, ইচ অফ, ঠিক আছে? ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ঠিক আছে? আবার এভরি ওয়ান অফ ইত্যাদি যে শব্দগুলো, এভরি ওয়ান অফ, এনি ওয়ান অফ, বা দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এই যে শব্দগুলো আমি লিখলাম, ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এভরি ওয়ান অফ, দ্য নাম্বার অফ, এগুলার পরে যদি কোনো নাউন আসে, এগুলার পরে যদি কোনো নাউন আসে সেই নাউনটা হবে প্লুরাল, পরবর্তীতে ভার্বটা হবে সিঙ্গুলার। বুঝতে পারছো? দেখো একটু আগে যে আমরা ইচ, এইদার, নেইদার পড়লাম, ওগুলার পরে সরাসরি যদি কোনো নাউন আসতো, লাইক ইচ বয়, দেখো ইচের পরে কি আসছে? সরাসরি নাউন আসছে। যদি ইচ বা এইদার বা নেইদার এগুলোর পরে সরাসরি নাউন আসে তাহলে সেই নাউনটা আমরা সিঙ্গুলার দিব, বুঝছো? আর যদি ইচ অফ লিখি আমি, ইচ অফ এরপরে যদি বয় লিখতে চাই হবে না, ওকে বয়েস লিখতে হবে। পার্থক্যটা বুঝছো আশা করি, যে ইচ, এইদার, নেইদার, ঠিক আছে, এভরিওয়ান এগুলার পরে সরাসরি নাউন আসলে সেই নাউনটাকে আমরা সিঙ্গুলার ভাবে লিখবো, বাট অফ যুক্ত হয়ে যদি নাউন আসে তখন সেটাকে আমরা প্লুরাল ভাবে লিখবো। এখানে প্রশ্নটা লক্ষ্য করো, এইদার অফ রয়েছে, তার মানে এরপরে আমার নাউনটা হবে কি? প্লুরাল, প্লাস ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এখানে দেখো নাউন প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার কোথায় রয়েছে? থ্রি গার্লস, এখানে কোনো ভার্ব নাই, নাউন প্লুরাল ঠিক আছে বাট কোনো ভার্ব নাই, এটা আমার কাটা। থ্রি গার্লস, আবার হ্যাভ তো একটি প্লুরাল ভার্ব, এটাও কাটা। আবার দেখো টু গার্লস আর, আরও একটি প্লুরাল ভার্ব, এটাও কাটা। আলটিমেটলি উত্তরটা হচ্ছে ডি নাম্বার, টু গার্লস নাউন প্লুরাল হয়েছে, ইজ ভার্ব সিঙ্গুলার হয়েছে। 19 নম্বরের উত্তরটা হবে কি আমার? ডি নাম্বারটা। আচ্ছা নাফিসা তাবাসসুম ডি, গুড। দেন দেখো 20 নম্বরটা, এভরিওয়ান শুড রেসপেক্ট ড্যাশ প্যারেন্টস। এইটা যে ব্যবহারটা সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? পসেসিভ অ্যাডজেক্টিভ হইতে পারে হিজ, হইতে পারে হার্স, হইতে পারে দেয়ার, হইতে পারে, তাই না? মাই হতে পারে, ওয়ান্স হইতে পারে এস যুক্ত, ঠিক আছে? এই যে হিজ, হার, দেয়ার, মাই এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো মনে রাখবা পসেসিভ অ্যাডজেক্টিভ মানেই কি? তারপরে একটা নাউন থাকে,
আমি তুমি নাউনের পূর্বে, প্যারেন্টসটাকে একটা নাউন না, আর নাউনের পূর্বে যখন কোনো কিছু বসাইতে চাও তার মানে সেখানে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। এখন বিষয়টা হচ্ছে কারণ অপশনে যেগুলো রয়েছে সবগুলোই পজিটিভ অ্যাডজেক্টিভ, অপশনের সবগুলোই পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে আমি কোনটা বসাবো? মনে রাখবা পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা বসবে সেটা ডিপেন্ড করে বাক্যের সাবজেক্টের উপরে, ঠিক আছে? বাক্যের সাবজেক্টের উপরে পজিটিভ অ্যাডজেক্টিভ ডিপেন্ড করে। বাক্যের সাবজেক্ট যদি তুমি লক্ষ্য করো শুধু ওয়ান বসবে, যখন বাক্যের সাবজেক্ট যদি শুধু ওয়ান বসে তখন তার পজিটিভ অ্যাডজেক্টিভ হবে ওয়ান্স, ঠিক আছে? বাকি ক্ষেত্রে যদি সিঙ্গুলার কোনো কিছু বসে এবং সেটা পুরুষবাচক হয় তখন বসবে হিজ। যদি সিঙ্গুলার কোনো কিছু বসে সেটা নারীবাচক হয়, লাইক হি শি বসতে পারে, তাই না? শি বসতে পারে, অথবা কোনো নারীর নাম লিখতে পারে তখন বসবে হার। আর যদি প্লুরাল কোনো কিছু বসে, প্লুরাল কোনো কিছু বসলে তখন আমরা বসাবো হচ্ছে কি দেয়ার। বুঝতে পারছো? মানে বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার এবং সেটা পুরুষবাচক হয় তখন তার পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হিজ, নারীবাচক হলে হার, আর বাক্যের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে তার পজিটিভ অ্যাডজেক্টিভ হবে দেয়ার। এখন দেখো শুধু ওয়ান থাকলে আমি ওয়ান্স লিখতে পারতাম, বাট এখানে রয়েছে আমার এভরি ওয়ান, এবং এভরি ওয়ান হচ্ছে কি একটা সিঙ্গুলার, এভরি ওয়ান হচ্ছে কি একটা সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দুটা জিনিস বসাতে পারি, একটা হচ্ছে হিজ, একটা হচ্ছে হার। এখন দেখো এটা দ্বারা আমি পুরুষও বুঝতেছি না, নারীও বুঝতেছি না। যখন এটা বুঝবা না তখন চেষ্টা করবা হিজ দেওয়ার জন্য, বুঝছো? এটা উত্তরটা হবে আলটিমেটলি বি নাম্বারটা, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। বাক্যের সাবজেক্ট যদি উই থাকতো তখন আমরা আওয়ার ইউজ করতে পারতাম, বাক্যের সাবজেক্ট যদি দে থাকতো তখন আমরা দেয়ার ইউজ করতে পারতাম, বা প্লুরাল কোনো কিছু থাকলে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই গেল আজকে আমাদের প্রোনাউনের যে টপিকটা। আশা করি বুঝতে পারছো, এবং তোমাদের এই রিলেটেড কোশ্চেনগুলো আসলে প্রোনাউন থেকে একটু বেশি আসে, বিশেষ করে প্রোনাউন্স টাইপগুলো। তুমি যে প্রোনাউনের যে 8 প্রকারের যে বিভিন্ন ধরনের প্রোনাউন রয়েছে, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, এদের ব্যবহারগুলো যদি তুমি আয়ত্তে আনতে পারো আশা করি অ্যাডমিশনের প্রোনাউন রিলেটেড যে কোশ্চেনগুলো তোমরা কনফিউশনের ভিতর পড়ো বা যেগুলোর সমাধান করতে তোমাদের সমস্যা হয় সেগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যার সমাধান থাকবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।